হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স ক্লাসরুম বাই দীপঙ্কর স্যার উইথ ক্রিয়েটিভ ম্যাথামেটিক্স। আমরা আগের ভিডিওতে মডেল টাস্ক নিয়ে আলোচনা করেছি। তো মডেল টাস্ক 3 ক্লাস 10-এর যে গণিতের যে পার্টটা আছে সে পার্টটা কারণবশত আপলোড করতে ভুলে গেছিলাম, তাই হয়তো তোমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে। তাই আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3টা নিয়ে আছে একটু আলোচনা করছি যে সমাধানগুলো কি করে করতে হবে। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, ঠিক আছে, পরবর্তীতে ভালো ভালো ভিডিও যাতে তোমরা পেতে পারো। তো চলো দেখে নেওয়া যাক মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 ক্লাস 10 ম্যাথামেটিক্স। দেখো 1 নম্বরে বলেছে কি, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি হচ্ছে সম্পূরক। এটা হচ্ছে তোমাদের ক্লাস 10-এর একটি উপপাদ্য, ঠিক আছে, যেটা এবং এই উপপাদ্যটি মাধ্যমিকে বহুবার এসেছে। তো আজকে আমরা এই প্রমাণটা শিখে নেব যে কীভাবে প্রমাণটা করতে হবে, ঠিক আছে। তো কি করবে, প্রথমে একটা বৃত্ত অঙ্কন করলাম যার কেন্দ্র হচ্ছে ও, এবং বৃত্তের মধ্যে দেখো এবিসিডি একটা আমি চতুর্ভুজ অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে প্রদত্ত বলে একটা হেডলাইন করবে, সেখানে কি লিখবে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রামাণ্য, প্রামাণ্য মানে কি, আমাকে কি প্রমাণ করতে হবে, তো আমাকে কী বলেছে যে প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, অর্থাৎ এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ বলতে এই কোণ এর বিপরীত কোণ হচ্ছে এইটা, তাহলে এই দুটোর যোগফল হতে হবে সম্পূরক। অর্থাৎ সম্পূরক কখন হয়, দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ দুই সমকোণ হয়, তখন এরা সম্পূরক হয়। তাহলে এই কোণটার নাম কি, বিএডি প্লাস বিসিডি, তার যোগফল কত হবে, দুই সমকোণ। তাহলে এটা একটা প্রমাণ করতে হবে। আর একটা কি, এই কোণটার বিপরীত কোণ কোনটা, এই কোণটা, অর্থাৎ এবিসি আর এডিসি এদের যোগফল কত হতে হবে, দুই সমকোণ। তাহলে এটা হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়। এবারে প্রমাণটা করার জন্য আমরা কি করবো বলো তো, অঙ্কন করেছি। কি অঙ্কন করছি, বলছে যে এসি কর্ণ আর বিডি কর্ণ টানলাম, দুটো কর্ণ কী করলো আমরা যোগ করে দিলাম, ঠিক আছে। এবার আমরা প্রমাণটা দেখছি, দেখো প্রমাণটা কি করছে। তো দেখো এখানে দেখো যে এডিবি আর এসিবি কোণটা সমান, কারণ একই বৃত্তাংশ কোণ। দেখো এডিবি, এই এডিবি বলতে কোন কোণটা বলো তো, এডিবি মানে হচ্ছে এই কোণটা, এই কোণটা, আর বলেছে এসিবি অর্থাৎ এই কোণটা। এই কোণ দুটো সমান কারণ একই বৃত্তাংশ কোণ। কেন এর একই বৃত্তাংশ কোণ দেখে নাও। দেখো এবিটা চাপ ধরো, দেখো এই চাপটাকে কেন্দ্র করে দেখো কোণ দুটো তৈরি হয়েছে। দেখো এই দুটো চাপের যে প্রান্তবিন্দু, এই যে এবি চাপ, এর প্রান্তবিন্দু কি এ আর বি। দেখো এডিবি যে কোণটা হয়েছে এ আর বি এর প্রান্তবিন্দুকে নিয়েই, আবার দেখো এসিবি যে কোণটা হয়েছে দেখো এ আর বি এর প্রান্তবিন্দুটাকে নিয়েই। তাহলে একই চাপের মানে একই চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণগুলোকে বলা হয় একই বৃত্তাংশ কোণ। তাহলে দেখো এই চাপটা নিয়েই এডিবি কোণটা তৈরি হয়েছে, দেখো যে এডিবি কোণের দেখো প্রান্তবিন্দু এবি, আবার দেখো এসিবি কোণেরও প্রান্তবিন্দু এবি। তাহলে এই জন্য এদেরকে বলা হয় একই বৃত্তাংশ কোণ। আর একই বৃত্তাংশ কোণ কী হয়, সমান হয়, এটা আমরা আগের উপপাদ্যতে প্রমাণ করেছি। তাহলে এই জন্য এরা সমান। একইভাবে দেখো বিএসি আর বিডিসিটাও একই বৃত্তাংশ কোণ, তাই জন্য ওরা সমান। তো বিএসি কোণ কোনটা বলো তো, বিএসি কোণ হচ্ছে দেখো এই কোণটা, এই কোণটা হচ্ছে বিএসি, আর বিডিসি কোণটা বলো তো, বিডিসি এই কোণটা, ঠিক আছে। এই দুটো কোণ আবার সমান কেন বলো তো, এই যে দেখো এই চাপটার উপর আছে, দেখো বিসি চাপ, এই বিসি চাপকে নিয়ে দেখো এই কোণটা হয়েছে, দেখো আবার দেখো বিসি চাপকে নিয়ে দেখো বিডিসি কোণ, তাহলে একই বৃত্তাংশ কোণ। তাহলে বোঝা গেল যে একই বৃত্তাংশ কোণ কাদেরকে বলা হয়, যে একই চাপ মানে একটা চাপকে নিয়ে যতগুলো বৃত্তের উপরে কোণ তৈরি হবে তারা প্রত্যেকে কি হয়, একই বৃত্তাংশ কোণ হয়। তাহলে এরা সমান। আবার কি করবো, দেখো আমাকে প্রমাণ করতে বলেছিল কি, যে এবিসি প্লাস এডিসি দুই সমকোণ। তো দেখো আবার এখান থেকে দেখো এডিসি কোণটা কি দেখতে পাচ্ছি, দেখো এডিসি, দেখো এই পুরো কোণটা মানে কি, এইটুকু অর্থাৎ এডিবি প্লাস এইটুকু অর্থাৎ বিডিসি। তো তাই লিখলাম এডিসি ইকাল টু কি এডিবি প্লাস বিডিসি। আবার দেখো তুমি একটু আগে প্রমাণ করলে যে এডিবি মানে কি এসিবি, তাহলে এডিবির জায়গায় এসি বসিয়ে দিলাম। আবার তুমি প্রমাণ করলে বিডিসি মানে কি বিএসি, তাহলে বিডিসির জায়গায় বিএসি বসিয়ে দিলাম, ঠিক আছে। কোথা থেকে পেলাম, 1 নম্বর আর 2 এ আর বি থেকে। এবার দেখো আমাকে প্রমাণ করতে বলেছিল কি এবিসি প্লাস এডিসি দুই সমকোণ, তাহলে আমি কী করলাম, বোথ সাইডে এবিসি যোগ করে দিলাম।
বোথ সাইডে কী করলাম, এটা এবিসি যোগ করলাম, তাহলে এদিকে হয়ে গেল এবিসি প্লাস এডিসি ইজ ইকুয়াল টু এসিবি ছিল, বিএসি ছিল, আর এবিসি কী করে দিলাম, যোগ করে দিলাম। তাহলে দেখো এবার দেখো এবিসি এসিবি আর বিএসি, দেখো এটা তো এবিসি ত্রিভুজের তিনটে কোণ, এবিসি এসিবি আর বিএসি, দেখো এই যে এ বিসি ত্রিভুজে দেখো বিএসি এবিসি আর এসিবি তিনটে কোণ, আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হয়, 2 সমকোণ হয়। তাহলে দেখো এই কোণ এবিসি প্লাস এডিসি 2 সমকোণ প্রমাণ হয়ে গেল। একইভাবে অনুরূপে আমরা প্রমাণ করতে পারবো কি যে বিএডি প্লাস বিসিডি ইকাল টু 2 সমকোণ। ঠিক আছে, তো বোঝা গেল প্রমাণটা। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে। দেখো 2 নাম্বারটা দেখো, বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। কোণ ডিএবি সমান 75 ডিগ্রি হলে কোণ ডিইএফ এর মান নির্ণয় করো। তো আমাকে কি বলেছে সমাধানটা করার সময়, তো দেখে নাও। আমাকে বলে দিয়েছে ওরা কি বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে সিআরডি বিন্দুতে ছেদ করে। কি বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে সিআরডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো এইটা একটা দেখো বৃত্ত, আর এই দেখো একটা বৃত্ত নিয়েছি। দেখো দুটো বৃত্ত পরস্পরকে কী করেছে, এখানে একটা কাট করেছে আর এখানে একটা ছেদ করেছে। তাহলে বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে একটা যদি সি বিন্দু দিয়ে একটা ডি বিন্দু দিলাম। তারপর কি বলেছে ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা। তাহলে ডি অর্থাৎ ডি বিন্দু দেখো একটা সরলরেখা আমরা ড্র করেছি, আর সি বিন্দু একটা সরলরেখা অঙ্কন করেছি। তো বলেছে ডি বিন্দু দিয়ে ও সি বিন্দু দিয়ে দুটি সরলরেখা বৃত্তকে যথাক্রমে কোথায় ছেদ করেছে। ডি বিন্দুতে যে সরলরেখাটা গেছে তারা বলেছে বৃত্তকে কোথায় ছেদ করেছে, এ আর বি বিন্দুতে। আর বলেছে অপর বৃত্তকে ছেদ করেছে কোথায়, ই আর এফ বিন্দুতে। ঠিক আছে, তো দেখো ডি বিন্দুকে আমি একটা সরলরেখা নিয়েছি, দেখো যেটা একটা বৃত্তকে ছেদ করেছে কোথায়, এ বিন্দুতে, একটা ই বিন্দুতে। আর সি বিন্দুকে আমি সরলরেখা করেছে, একটা বৃত্তকে বি বিন্দুতে করেছে, একটা বিন্দুকে এ বিন্দুতে করেছে। এটাই কোশ্চেনে বলা ছিল। ঠিক আছে, বোঝা গেল না? তো আবার শুনে আরেকবার ভালো করে, বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি আর ডি বিন্দুতে ছেদ করেছে, তাই তো? তাহলে দুটো বৃত্ত তুমি ড্র করে নাও, একটা বড় নাও বৃত্ত আর একটা একটু ছোট্ট বৃত্ত নাও। নিলাম, তাহলে দেখো দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করলো, একটা বিন্দু দিলে সি, একটা বিন্দু কি দিলে ডি হলো। এবার কি বলেছে ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা, অর্থাৎ ডি বিন্দু দিয়ে একটা সরলরেখা অঙ্কন করো। করলাম, দেখো দুটো বৃত্তকে ছেদ করেছে। আর সি বিন্দু একটা সরলরেখা অঙ্কন করো, দেখো দুটি বৃত্তকে ছেদ করেছে। তো কি বলেছে যে ডি বিন্দুগামী সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ আর অপর বৃত্তকে কোথায়, ই বিন্দু ছেদ করেছে। অর্থাৎ একটা বৃত্তকে যদি ই বিন্দু ছেদ করে ডি বিন্দু সরলরেখা, আর একটা বৃত্তকে এ বিন্দু ছেদ করেছে। একইভাবে সি বিন্দুগামী সরলরেখা বলেছে একটা বৃত্তকে যদি বি বিন্দু ছেদ করে আর একটাকে এ বিন্দু ছেদ করবে। অর্থাৎ একটা যদি বি বিন্দু ছেদ করে আর একটা এ বিন্দুতে। ঠিক আছে, এবার আমি কি করবো বলো তো, প্রমাণটার সুবিধার্থে কি করলাম, এই যে সি আর ডি আছে, যে সি আর ডিকে কী করলাম, যুক্ত করে দিলাম। সি আর ডিকে কী করেছি দেখো, যুক্ত করে দিয়েছি। তাহলে দেখো কি পেলাম, তাহলে দেখো তো যে এ বি সি ডি একটা কি পেয়ে গেছি, এই বৃত্তের মধ্যে অবস্থার চতুর্ভুজ না। যখন আমরা সি আর ডিকে জুড়ে দিলাম দেখো, তখন দেখো এই বৃত্তের মধ্যে এ বি সি ডি একটা কী হয়েছে, বৃত্ত চতুর্ভুজ। আর আমাদেরকে বলে দিয়েছে যে বিএডি কোণ, অর্থাৎ এই কোণটা বলে দিয়েছে কত, 75 ডিগ্রি। বিএডি কোণ এবং কোণটা বলেছে 75 ডিগ্রি। আমাকে বার করতে বলেছে কি, ডিএফ কোণটার মান নির্ণয় করো। ডিইএফ কার মান নির্ণয় করতে বলেছে, ডিইএফ, অর্থাৎ এই কোণটা বার করতে বলেছে। তো খুব সিম্পল, দেখো আমরা জানি যে বহিস্থ ডিসিএফ, আমরা কি জানি, এই যে এই কোণটা আছে, এই যে কোণটা, এটাকে বলছি আমরা, কারণ দেখো এটা চতুর্ভুজ, এইটুকুটা এবিসিডি যে চতুর্ভুজ, এটা হচ্ছে এবিসিডি চতুর্ভুজ। তার চতুর্ভুজের ক্ষেত্রে এটা হচ্ছে তার কি, এই যে ডিসিএফ, এটা বহিস্থ কোণ। তো আমরা জানি যে বহিস্থ কোণ ডিসিএফ সমান অন্তস্থ বিপরীত কোণ কী হয়, বিএডি। এটা আমরা জানি, কি জানি যে বহিস্থ বিপরীত কোণ, এটা চতুর্ভুজ বললাম এ বি সি ডি, এই চতুর্ভুজের ক্ষেত্রে এই কোণটা কি, ডিসিএফটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ ডিসিএফ সমান আমরা কি লিখতে পারি, অন্তস্থ বিপরীত কোণ ডিএবি। তাহলে আমি ডিসিএফ ইকাল টু কত পেয়ে গেলাম, 75 ডিগ্রি, কারণ বিএডি ইকাল টু কত বলেছে, 75 ডিগ্রি বলে দিয়েছে কোশ্চেনে। ঠিক আছে, তাহলে ডিসিএফ ইকাল টু আমরা কী পেলাম, 75 ডিগ্রি পেয়ে গেলাম, কারণ যেহেতু আমাকে কোণ বিএডি সমান বলে দিয়েছে কত, 75 ডিগ্রি। এবার আবার দেখো যে কোণ ডিসিএফ আর ডিএফ, কোণ ডিসিএফ আর হচ্ছে ডিএফ, মানে এই দুটো কোণ কি, এটা দেখো, এই দেখো এটা আবার দেখো, এই যে দুটো কোণ,
এরা দেখো একটা চতুর্ভুজ, এই যে দেখো কোন এই বৃত্তের চতুর্ভুজ, দেখো এই বৃত্তটার মধ্যে এটাও তো একটা চতুর্ভুজ, এই যে দেখো এটাও একটা চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজের এই দুটো কি বিপরীত কোণ, তো আমরা কি জানি চতুর্ভুজের বিপরীত কোণগুলো কী হয়, একটু আগে প্রমাণ করলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কী হয়, সম্পূরক হয়। অর্থাৎ এই কোণটার যোগফল কত হবে, 180। তাহলে এখান থেকে ডিএফ ইকাল টু কী পাচ্ছি, ডিইএফ ইজ ইকাল টু 180 মাইনাস ডিসিএফ। আর ডিসিএফ মানে তুমি কী বার করছো, 75। তা ডিসিএফের মানটা 75 বসিয়ে দিলে, তাহলে ডিএফ ইকাল টু কত পেলে, 180 মাইনাস 75 ইজ ইকাল টু 105 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট চলো 3 নাম্বারটা দেখে নেওয়া যাক। বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। ঠিক আছে, তো কি করে করব দেখে নাও। ধরি গোলকের ভূমিতলের ব্যাসার্ধ আর একক ধরে নিলাম, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, 4πr² বর্গ একক। এখন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বাড়ালে নতুন ব্যাসার্ধ কত হবে, ছিল আর, তাহলে বাড়লো প্লাস ইন্টু কত বেড়েছে 50%, তাহলে আর ইন্টু 50/100। তাহলে 50কে 100 কাটলে কত হবে, 0 0 কাটা 5 2 10, আর প্লাস r/2। তাহলে ভগ্নাংশের যোগ করলাম, লসাগু 2, 2r প্লাস আর 3r/2, 3r/2। তার নতুন বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত হবে, 4π ইন্টু r²। আর বলতে এখন কত, 3r/2, তো তার হচ্ছে কত হবে 9r²/4, 4 4 কাটা 9πr²। তাহলে নতুন বক্রতলের ক্ষেত্রফলটা বেরালো কি 9πr², তাই তো। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি বেড়ে গেছে, কত বেড়েছে সেটা বার করি। তো বক্রতলের ক্ষেত্রফলে বৃদ্ধির পরিমাণ 9πr² মাইনাস 4πr² ইকুয়াল টু কত, 5πr²। এবার আমাকে কি বলেছে যে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধির পরিমাণ, তো বক্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধির পরিমাণ কত হবে, তাহলে বেড়েছে কত, 5πr²। 5πr² লিখবো, কততে বেড়েছে 4πr² নিচে লিখবো ইন্টু 100। ঠিক আছে, বের করার নিয়ম কী বললাম, যতটা বেড়েছে অর্থাৎ 5πr² ওটা উপরে হবে, কতর তুলনায় বেড়েছে, আগের তুলনায় অর্থাৎ 4πr² নিচে হবে, ইন্টু পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে r² পাই কেটে গেল, 4 দিয়ে 25, 5 25 কত, 125 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল শতকরা কত বাড়লো, 125%। বোঝা গেছে। দেখো 4এরটা কি বলেছে দেখে নাও। বলেছে একটা অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার, গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা নির্ণয় করো। তো অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাস বলেছে 42 ডেসিমি, তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ কত হবে, আমরা জানি ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়, তাহলে 42কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 21 ডেসিমিটার। এবার আমি ডেসিমিটারকে মিটার করলাম, তো ডেসিমিটারকে মিটার করতে হলে কী করতে, 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 21/10 মিটার। এবার আমাকে গম্বুজের কি বলেছে, উপরিতল রং করতে হবে, অর্থাৎ তার বক্রতলটা রং হবে, তাই তো। তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল কী হবে, 2πr², কারণ গোলকের বক্রতলের ক্ষেত্র হচ্ছে 4πr², তো যদি অর্ধগোলক হয় তাহলে অর্ধেক হয়ে যাবে 2πr²। আর মানে কত, 21/10, তাহলে 21/10 বর্গ মিটার। তাহলে 2 ইন্টু পাই মানে 22/7, আর 21/10 হোল স্কোয়ার মানে কি 21/10 ইন্টু 21/10। তাহলে কী করলাম, 3 7 21। এবার তুমি যদি এগুলো 2 ইন্টু 22 3 21 করো, তাকে 10 10 100 দিয়ে ভাগ করো, তাহলে দেখবে কত আসবে, 27.72 বর্গমিটার। তাহলে এবার আমাকে কি বলেছিল যে 1 বর্গমিটার রং করতে খরচ হবে 35 টাকা, তাহলে টোটালটা রং করতে অর্থাৎ গম্বুজের উপরে তো রং করতে কত খরচ হবে, তো লিখে নাও 1 বর্গমিটার রং করতে খরচ হয় 35 টাকা। তাহলে আমার কত বেরোলো, বর্গতলের ক্ষেত্রফল 27.72, তাহলে 27.72 বর্গমিটার রং করতে খরচ হয় 35 সাথে এটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, কারণ একে যদি 35 টাকা হয় 1 বর্গমিটারে, তাহলে 27.72 বেশি হবে, আর বেশি হলে 35-এর সাথে এটা কী করতে হয়, গুণ করতে হয়। তো যদি আমরা গুণ করে দিই, গুণ করে দেখবে কত হবে, 970.20 টাকা। তাহলে ভিডিওটি দেখার পর তোমাদের এই যে 1 2 3 4 4টে অঙ্ক করে দিলাম, কোথাও যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আচ্ছা।